নয় অ্যান্টিনেটাল খুব সাউন্ড তাহলে যাচাই করবো কি করে? আরেকজনের ফোনে ঢুকে দেখতে হবে। লাইভ দেখেন, স্টার্ট করছে। সাউন্ড আছে সেটা দেখ, সাউন্ড শোনা যায় কিনা। শোনা যায় না? শোনা যায় না? হ্যাঁ শোনা যায় না? ক্লিয়ার আছে কিনা দেখেন। হ্যাঁ শোনা যাচ্ছে? তাহলে কেউ তো বলেও না, বলছে কেউ কমেন্ট করছিল ওই সময় যে শোনা যায় না। তা কেউ না জানলে আমরা বুঝবো কি? দিতে পারেন। ফ্যান তো লাগে, গরম লাগে যে। ফ্যানের সুইচ কোন দিকে? ওইটা কি গায়ে লাগবে? ওটা লাগবে না। আমি যেটা লিখছি এইটা অ্যান্টিনেটাল। অ্যান্টিনেটাল মানে কি বলেন তো? অ্যান্টি মানে হচ্ছে পূর্ব, আগে, আর নেটাল মানে হচ্ছে প্রসব, ডেলিভারি। তাহলে প্রসব পূর্ববর্তী যে ভিজিট, একজন গর্ভবতী মহিলা তার বাচ্চা ডেলিভারি হওয়ার আগে চিকিৎসকের কাছে যে ভিজিটে আসবে সেটাই হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিট। এইটা আমরা সময়টা দেওয়া আছে দেখেন। প্রথম 7 মাসে অন্তত একবার ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে দেখা করে চেক আপ করা উচিত। 7 মাসের পর ডেলিভারি পর্যন্ত, আমরা সাধারণত 9 মাস সামথিং ধরি একটা ডেলিভারির পূর্ণবয়স্ক বাচ্চা। 7 মাসের পরে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আরও 2 বার। তাহলে মোট অ্যান্টিনেটাল চেক আপ কয়বার? 3 বার। একটা মা ডেলিভারির আগে 3 বার চেক আপে যাবে মিনিমাম। এটা কিন্তু মিনিমাম, চাইলে আপনি প্রতি মাসেও যেতে পারেন যদি চাই। সে আমি করব সেটা আলাদা কথা, কিন্তু করাতেই হবে বলতে এটা আইডিয়াল যে মিনিমাম 3 বার প্রথম 7 মাস। এই বইয়ের ভাষায় যেটা বলতেছে আর কি, কিছু কিছু পার্থক্য হয় বই ভিত্তিক। প্রথম 7 মাসে একবার, 7 মাস থেকে মানে প্রথম ভিজিটের থেকে ডেলিভারি টাইম পর্যন্ত। ডেলিভারিটা আমাদের তো একটা এক্সপেক্টেড টাইম থাকে, একটা আনুমানিক একটা ডেট থাকে যে এই ডেটে ডেলিভারি হতে পারে। এর আগে সে আরও 2টা ভিজিট করবে 7 মাস থেকে এই ডেলিভারির আগ পর্যন্ত। তাহলে মোট ভিজিট হবে কয়টা? তার অ্যান্টিনেটাল ভিজিট কয়টা? 3টা। অ্যান্টিনেটাল ভিজিট হচ্ছে 3টা, মনে থাকবে? মাসে একবার মোট ভিজিট। আমি বলছি মিনিমাম। আমি তো বললাম প্রতি মাসে, বললাম না এইমাত্র যে চাইলে প্রতি মাসেও করাতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে মিনিমাম ভিজিট কয়টা? মিনিমাম 3টা। ডেলিভারি, একটা বাচ্চা গর্ভধারণের পরে ডেলিভারি পর্যন্ত মিনিমাম ভিজিট 3টা। আর ওইটা যেটা বলছে, যেটা আমি একটু আগে বললাম, যে চাইলে আপনি প্রতি মাসেও ভিজিট করাতে পারেন, ঠিক আছে? কিন্তু প্রতি মাসে আমাদের শিক্ষিতরাই করে না, সেখানে আমরা সাধারণ মানুষের কথা তো বাদই দিই, ঠিক আছে? এটা সম্ভব না। এই জন্য আমরা মিনিমাম 3টা ভিজিট যেন নিশ্চিত করা যায়। এরপরে কি কি লিখব একটা ভিজিটে? যখন একটা গর্ভবতী মহিলা বা একটা মা আমার কাছে আসবে, তখন আমরা সেই ভিজিটে কি কি লিখতে হবে, কি কি আমাদের নোট করে রাখতে হবে, যেটার সাথে পরবর্তীতে আমরা তুলনা করব বা কম্পেয়ার করব। খুব স্বাভাবিক, একটা রোগীর আইডেন্টিটি যেটা দিয়ে প্রকাশ হয়, নাম, বয়স, ঠিকানা,
স্বামীর নাম, এগুলো আমাদের লিখে রাখতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বরে দেখেন গ্রাভিটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। গ্রাভিটা এগুলো কিন্তু আমি আর ডিটেলস বললাম না, রোগীর নাম, ঠিকানা, তারিখ, বয়স, এগুলো আমরা সবাই লিখি, এটা জেনুইন, যে কোনো প্রেসক্রিপশনে আমরা এটা লিখে থাকি। সুতরাং এটা আমরা এটা ডিটেলসে যাচ্ছি না, আমার যেটা দরকার সেটা হচ্ছে গ্রাভিটা লিখতে হবে। আপনার প্রথম প্রশ্ন হবে যে এটা কয় নম্বর বাচ্চা, আপনার কত নম্বর বাচ্চা বলতে কতবার সে গর্ভধারণ করেছে। এই গ্রাভিটা কথাটার মানে হচ্ছে ইংরেজিতে GRAVIDA, এটা হচ্ছে আমরা প্রেসক্রিপশনে লিখব, গর্ভবতী মায়ের প্রেসক্রিপশনে এটা উল্লেখ করব। গ্রাভিটা মানে এইটা তার কততম গর্ভধারণ। বাচ্চা থাকতেও পারে, নাও পারে, বাচ্চা মারা যেতে পারে, বাচ্চা নষ্ট হতে পারে, মৃত্যু হতে পারে, কিন্তু গ্রাভিটা হচ্ছে কয় নম্বর, কততম বার সে গর্ভধারণ করেছে। বাচ্চা কই আছে আমাদের দরকার নেই, সে যদি বলে যে আমার একটা বাচ্চা সাথে করে নিয়ে আসছে, এই একটা বাচ্চা আর এখন আমি একটা গর্ভধারণ করছি, তাহলে কত গ্রাভিটা, এটা সেকেন্ড, এটা তো সেকেন্ড ইস্যু, সেকেন্ড টাইম সে গর্ভধারণ করছে। আরেকজন এসে বললে এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন, আরেকটা পেটে 2 মাসে মারা গেছিল, আর এই একটা এখন আসছে পেটে, এটা তার 3 নম্বর গর্ভধারণ। ও যে নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু সে গর্ভধারণ করেছিল, হয়তো ডেলিভারি হয় নাই, কিন্তু গর্ভধারণ সে ধারণ করেছিল। গ্রাভিটা মানে হচ্ছে সে কততমবার গর্ভধারণ করলো। বাচ্চা আছে, নিয়ে আসছে একটা 3 বছর বাচ্চা, আর আগে নষ্ট হয়েছে 9টা, মনে করে 9 বার তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, ব্যাড অবস্ট্রিক হিস্ট্রি ছিল, খারাপ হিস্ট্রি ছিল, 9 বার তার নষ্ট হয়েছে। এইবার সে আসছে, দেখেন 9টা বাচ্চা কিন্তু তার নাই, বাচ্চা আছে একটা, তাহলে এবার কিন্তু 11তম বার সে প্রেগনেন্ট, ঠিক আছে। সুতরাং কয়টা বাচ্চা আছে এইটা হিসাব না, গ্রাভিটার হিসাব হবে সে কতবার। যদি 1 মাস, এমনকি হাফ মাস তো আসলে হিসাব করা যায় না, 1 মাসও যদি পেটে বাচ্চা থেকে থাকে সেটাও এখানে কাউন্ট হবে, কিন্তু মাকে বুঝতে হবে। অনেকে কিন্তু আবার বোঝে না যে পেটে বাচ্চা ছিল, হয়তো 1 মাস বন্ধ গেছে, পিরিয়ড ক্লিয়ার করার ওষুধ খাইছে, পিরিয়ড হয়ে গেছে, মনে বোঝেইনি, সেগুলো তার আমরা কাউন্ট করতে পারবো না, সেগুলো আলাদা। যেটা মা বলতে পারবে সেটা আমরা এর কাউন্টে আনবো, ঠিক আছে। তাহলে এটা তো বুঝবেন। এরপরে হচ্ছে অবস্ট্রাকটেড হিস্ট্রি। অবস্ট্রাকটেড হিস্ট্রি মানে হচ্ছে এইখানে একটা ব্যাপার আছে, এখানে প্যারা লিখতে হয়, প্যারার হিসাব আছে কি না। প্যারা কি পড়াইছে কেউ? প্যারা পড়াইছে? পড়ালে আমি আর পড়াবো না। প্যারা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্যারা দিয়ে খুব সহজে একটা মানে 2-3টে সংখ্যা দিয়ে আপনি এই মহিলার হিস্ট্রি বলে দিতে পারবেন, এই কবে কি হয়েছিল সব। কি জিনিস মনে করেন, প্যারার প্রথমে থাকে একটা সংখ্যা, তারপরে একটা যোগ চিহ্ন, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা বিয়োগ চিহ্ন। প্রথমে একটা সংখ্যা থাকবে, মনে করেন 2, পরে একটা সংখ্যা থাকবে মনে করেন 1, পরে আরেকটা সংখ্যা থাকবে 0 বা সামথিং, এরকম হতে পারে, ঠিক আছে। প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে গিয়া এইখানে যে কয়টা থাকবে, এই সংখ্যা দিয়ে আমরা কি বুঝি? প্রথমে যে সংখ্যাটা থাকবে প্যারায়, প্রথমে যে সংখ্যাটা থাকবে মনে রাখবেন, এইটা হচ্ছে তার জন্ম দেওয়া বাচ্চার সংখ্যা। কি সংখ্যা? জন্ম দিয়েছে, অথবা এটাকে কি বলা যায়, প্রাপ্তবয়স্ক বাচ্চার সংখ্যা। প্রাপ্তবয়স্ক মানে যে কয়দিন পেটে থাকার কথা সেই কয়দিন পেটে ছিল, এই রকম পূর্ণ টার্মের বাচ্চা, অথবা আপনার ডেলিভারি হওয়া জীবিত বাচ্চা। আমরা অ্যাবর্শন বলি কখন বলেন তো, বা আমি বলতেছি, ব্যাপারটা হচ্ছে আমরা বলি 28 সপ্তাহের পরে কোনো বাচ্চা ডেলিভারি হলে সেই বাচ্চা সচরাচর বেঁচে থাকে। 28 সপ্তাহের আগে বাঁচানো খুব কঠিন। এখন আধুনিক যুগে অনেক কিছুই যায়, তো তারপরে আমরা একটা রাফ হিসাব ধরি, 28 সপ্তাহের আগে হচ্ছে নন ভায়াবেল এজ, 28 সপ্তাহের পরে হচ্ছে ভায়াবেল এজ, মানে বাচ্চাটা বাঁচানো যায়।
28 সপ্তাহ, 28 সপ্তাহ হচ্ছে ভায়া পিরিয়ড। এই জন্য 28 সপ্তাহের আগে যদি বাচ্চা নষ্ট হয় সেটাকে আমরা অ্যাবর্শন বলি। 28 সপ্তাহের পরে যদি বাচ্চা নষ্ট হয় সেটাকে আমরা কিন্তু অ্যাবর্শন বলি না, আইইউডি বলি। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ইন্টা ইউটেরাইন ডেথ, টার্ম চেঞ্জ হয়ে গেল কিন্তু 28 সপ্তাহের আগে পরে। 28 সপ্তাহের আগে যদি নষ্ট হয় সেটা অ্যাবর্শন, 28 সপ্তাহের পরে যদি নষ্ট হয় সেটা আইইউডি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই সংখ্যাটার মধ্যে আইইউডি হওয়া বাচ্চা ঢুকবে কিন্তু অ্যাবর্শন ঢুকবে না। আমার কথা বোঝা গেছে? আইইউডি হওয়া বাচ্চা ঢুকবে কিন্তু অ্যাবর্শন হওয়া বাচ্চা এর মধ্যে ঢুকবে না, অ্যাবর্শন আলাদা। তার মানে 28 সপ্তাহ পার যদি কোনো বাচ্চা করে তাহলে সে এখানে যোগ হবে, যারা হিসাবে পার না করে তাহলে এখানে যোগ হবে না, সেটা যোগ হবে এখানে। তাহলে এই মহিলার বাচ্চাগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমি যেটা লিখলাম, মনে করেন এটা একটা মহিলা, তার 2টা বাচ্চা আছে। কি আছে? 2টা বাচ্চা আছে অথবা ছিল। এটা দিয়ে কি বুঝবো? এই মহিলার 2টা বাচ্চা আছে, আছে কি ছিল, এটা আমরা শেষে একদম শেষ যখন করব তখন বুঝতে পারবো আছে নাকি ছিল। আর এই +1 দিয়ে বোঝা যাচ্ছে এনার একটা বাচ্চা অ্যাবর্শন হয়েছিল। তার মানে 28 সপ্তাহের আগে পেটে মারা, 28 সপ্তাহের আগে তার বাইরে আসা সম্ভব, 28 সপ্তাহের আগে পেটে মারা গিয়েছে, অ্যাবর্শন। মাইনাস এই জিনিসটা হচ্ছে আপনার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে মারা গেল নাকি এমনি লস হলো। যদি কোনো বাচ্চা জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয়ে মারা যায় তাহলে এইটা এখানে লিখতে হবে। কোনো বাচ্চা জীবিত ভূমিষ্ঠ হয়ে মারা যায় সেটা মাইনাসের ঘরে লিখতে হবে। তাহলে এখন আমাকে বলেন তো এই মহিলার কি কোনো বাচ্চা মারা গেছে? না, এখনো মারা যায়নি। 0 তো। তার মানে এই মহিলার বাচ্চা আছে নাকি ছিল? আছে, এখনো আছে, কিন্তু তার কিন্তু কোনো বাচ্চা মারা যায়নি, তার মানে তার 2টো বাচ্চা আছে আর একটা বাচ্চা তার। তাহলে এখন যদি সে আপনার কাছে প্রেগনেন্ট অবস্থায় আসে তার গ্রাভিটা কত হবে? গ্রাভিটা খালি 3টা না, চতুর্থ, তাই না? তার তো 3টা ইস্যু হয়ে গেছে অলরেডি। 2টো বাচ্চা হয়েছে, একটা অ্যাবর্শন হয়েছে, তার মানে 3 মাসে গর্ভধারণ আগেই করেছে আর এখন আপনার কাছে এসেছে নতুন, তাহলে চতুর্থ, গ্রাভিটা হবে 4th। হিসাব বোঝা গেল? এই হচ্ছে হিসাব। তাহলে দেখেন এই কয়টা তথ্য যদি আমার কাছে থাকে তাহলে একটা মহিলার ডিটেলস নিয়ে বলে দিতে পারবো না এর কবে কী হয়ে, মানে কী হয়েছিল জীবনে, এটা কিন্তু বলে দেওয়া সম্ভব। ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেন তো, আপনারা লিখবেন এটা খাতায়, আমি মুখে বলে দিচ্ছি। একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে আপনার চেম্বারে আসছে, খেয়াল করবেন কথাটা। একটা মহিলা 2টা বাচ্চা নিয়ে আপনার চেম্বারে আসছে। সে এসে বলল আমার একটা বাচ্চা 5 মাসে নষ্ট হয়েছে। একটা বাচ্চা 5 মাসে নষ্ট হয়েছে। আপনার চেম্বারে কয়টা রোগী নিয়ে আসছে, কয়টা বাচ্চা নিয়ে আসছে? ও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই তো, আমার খেয়াল নেই, এখন মনে পড়ছে। 2টা বাচ্চা নিয়ে আপনার চেম্বারে আসছে। এসে কথা বলতে বলতে আপনাকে কি বলল? আমার 5 মাসে একটা বাচ্চা নষ্ট হয়েছিল, আরেকটা বাচ্চা আমার ছিল, সে 6 মাসে নিউমোনিয়ায় মারা গেছে। আরেকটা বাচ্চা কি হলো? 6 মাস বয়সে নিউমোনিয়াতে মারা গেছে। আর একটা তো সে পেটে নিয়ে আপনার কাছে আসছে। এই মহিলার গ্রাভিটা কত হবে, প্যারা কি হবে লেখেন। গল্পটা আবার শোনেন। একজন আমাকে বলা লাগবে না, খাতায় লিখেন সবাই, আমি মিলাবো তো। একটা প্রেগনেন্ট মহিলা আপনার কাছে আসছে 2টা বাচ্চা 2 হাতে নিয়ে, এসে বলতেছে আমার একটা বাচ্চা 5 মাসে নষ্ট হয়েছে, আরেকটা বাচ্চা হয়ে 6 মাসে নিউমোনিয়াতে মারা গেছে। এই মহিলার প্যারা কি হবে, গ্রাভিটা কততম হবে, হিসাব করে লিখেন, তারপরে আমাকে বলেন। যারা অনলাইনে আছেন তারাও প্র্যাকটিস করে, তাহলে বুঝতে পারবো। 5 মাসে, আমি বলে দিচ্ছি কিন্তু 5 মাসে অ্যাবর্শন হয়েছে। 5 মাস মানে কয় সপ্তাহ এখন বের করেন? 4 × 5 = 20 সপ্তাহ।
বলে দিলাম। এটা ভুল লেখা মানে কিন্তু অনেক কিছু ভুল। এটা যখন ভুল লিখবেন দেখা যাচ্ছে মহিলার আছে 3টা বাচ্চা, আপনি লিখে দিচ্ছেন 2টা, আরেকটার কোনো খবরই নেই, মহিলার একটা বাচ্চা কমাই দিয়েছেন। হ্যাঁ, আবার আরেকটা দেখা যাচ্ছে মহিলার এক বাচ্চা আপনি জোড়াই দিয়েছেন আরেকটা, তখন বলবেন আরেকটা বাচ্চা এনে দাও, কই পাইছো কই আরেকটা, ঠিক আছে না? এগুলো কিন্তু খুব ঝামেলা। 6 মাসে 6 মাসে একটা বাচ্চা নিউমোনিয়াতে। 6 মাস মানে ডেলিভারির পরে 6 মাস, কিন্তু পেটের 6 মাস না, ডেলিভারির পরের 6 মাস। পেটের মধ্যে নিউমোনিয়া কি করে হবে? ওনার হয়ে গেছে, আপনি ইয়ে করেন। আচ্ছা, সবার হয়েছে কিনা বলেন, আপনি করছেন? লেখেন না, আমি তো বলি নাই কিছু, আপনি আগে লিখেন। আপনি লিখেন, আমি সবার কাছে শুনবো, তারপরে আমি আমার ব্যাখ্যা আমি দিচ্ছি। আচ্ছা, ভালো কথা। বাচ্চা নিয়ে আসতে কয়টা? নষ্ট হয়েছে কয়টা? হয়ে মরে গেছে কয়টা? পেটে আরেকটা আছে। গাবিটা আবার বলি, 2টা তার সাথে নিয়ে আসছে, একটা অ্যাবর্শন হয়েছে, গর্ভ তো ধারণ করছে সে। আমি গ্রাভিটার কথা বলছি, প্যারায় তো আমি এখন আসিনি। তারপরে 6 মাস বয়সে মারা গেছে, আর একটা তার পেটে, এখন পেটে নিয়ে আসছে, তাহলে কত? 5 গ্রাভিটা। কাউকে বাদ দেওয়া যাবে না। গ্রাভিটা মানে হচ্ছে বাদ যাবে না কোনো শিশু, সব আসবে। গ্রাভিটা মানে সব শিশু তোমার আপনারা আনতে হবে, যে মরে যাক, ছেড়ে যাক, থাকুক, সব। এই আপনি কি বুঝছেন? গ্রাভিটা 5th হিসাব মিলছে তো? কোনো যে কয়টা মুখে বলবেন ঠিক সেই কয়টার হিসাব আপনাকে আনতে হবে গ্রাভিটার ক্ষেত্রে। প্যারার কথা আমি পরে আসতে, গ্রাভিটাটা সহজ কিন্তু। এইবার আসেন প্যারায়, এটা 5th গ্রাভিটা পেলাম আমরা গল্পতে। এইবার আসেন প্যারার প্রথমটা কি লিখতে হয়? কোনো বাচ্চা ছিল এবং আছে, ছিল এবং আছে। বাচ্চা এখন কটা নিয়ে আসছে? 2টা। আর কোনো বাচ্চা কি তার ছিল? বর্তমানে 2টা আছে, আগে কি কোনোটা ছিল? 6 মাস বয়সে একটা মারা গেছে না, সেটা তো ছিল, ছিলটাও আনতে হবে না? তাহলে কি 2 হবে না 3 হবে? ভেরি গুড, 3টা বাচ্চা বলছি। কিন্তু আমি প্রথমেই প্যারা বলার সময় বলছি হয় আছে না হয় ছিল, তার একটাও নেই এখন, 3টাই মরে গেছে। ছিল তাও এখানে আনতে হবে, হিসাব আমি পরে করব। 3টা বাচ্চা তার ছিল, এখন কয়টা আছে কয়টা ছিল সেটা আমরা একদম শেষে যেয়ে বুঝাতে পারবো। যোগ 28 সপ্তাহ আগে কেউ মারা গেছে কিনা? আছে নাকি? একটাও মারা যাওয়া? 20 সপ্তাহে একটা মারা গেছে না? তাহলে কয়টা? একটা মারা গেছে। এরপরে আছে মাইনাস চিহ্ন, হয়ে মারা গেছে বা 28 সপ্তাহ পরে মারা গেছে। এখানে আছে না? হয়ে মারা গেছে, একজনও আছে 6 মাস বয়সে মারা গেছে, তাহলে -1। তাহলে এখন দেখেন তার একটা বাচ্চা ছিল, মারা গেছে, তাহলে এখন তার কয়টা বাচ্চা আছে? 2টা। আপনি এখানে হিসাব করে বলবেন তার টোটাল বাচ্চা, এত অ্যাবর্শন, এত অস্তিত্বই নাই। পরের জন একটা বাচ্চা মারা গেছে, টোটাল ছিল 3টা। তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেবো, সে যদি 2টো হাতে করে নাও নিয়ে আসতো তাই আমি বলে দিতে পারতাম তার বাসায় 2টা বাচ্চা আছে, ঠিক কিনা? বলে দেওয়া যাবে না? আমি যখন দেখে দেখে বলছি সে 2 হাতে নিয়ে আসছে, তাই সে যদি নাও নিয়ে আসতো আমি এই হিসাব দিয়ে বলে দিতে পারতাম যে আপনার বাসায় 2টা বাচ্চা আছে। কথা ঠিক আছে? আপনার যোগ করে দিয়ে আপনি বলতে পারবেন তার কয়টা বাচ্চা ছিল, এখন কয়টা বাচ্চা আছে। এটা যদি পরের বার আপনার কাছেও নাও আসে, আপনার প্রেসক্রিপশন দেখে আরেকজন দেখে বুঝতে পারবে, মার বলাও লাগবে না যে এই মার
কি আছে কি নেই। আমার কথা কি বোঝা গেল? প্যারার হিসাবটা কিন্তু একটু গন্ডগোলে, কিন্তু মাথা খাটালে সোজা। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা করি, এটা প্রয়োজন নাই খুব বেশি, অনেক সময় এইখানে এটা অ্যাবর্শন না, পাশে ছোট করে লিখে দিই অ্যাবর্শন, তাহলে বুঝতে সুবিধা হয় যে এটা কী হলো, অ্যাবর্শন হয়ে গেছিলো, বুঝতে সুবিধা হলো। আবার এই যে 3 না, ধরেন 2-3টা, এটা নর্মাল ডেলিভারি হয়েছিল না সিজারিয়ান সেকশন হয়েছিল, আমরা লিখে দিই 2 NVD বা 3 হলে 2 NVD 1 সিজার, মানে যা যে কয়টা আছে এরকম। তাহলে আমি আরও ক্লিয়ার বুঝতে পারবো। নর্মাল ভ্যাজানাল ডেলিভারি, যেটা সিজার লাগে, নর্মাল ডেলিভারি, নর্মাল ডেলিভারি 3টা হলে 2টা নর্মাল ডেলিভারি, 3য় নম্বরটা সিজার হয়েছে। এরকম করে আরও বিস্তারিতভাবে বুঝাই দেওয়া যায়, চাইলে লিখতে পারেন। এটা তাহলে এখানে অ্যাবর্শন লেখা যায়, অ্যাবর্শন লেখা যায়। আর -1 যেটা, এটা যদি আপনি আইইউডি বললাম না, এটা আইইউডি হতে পারে, পেটে মারা গেছে, এখন আপনি বুঝবেন এ তো মারা গেছে, বুঝলেন, এত যে 6 মাসে মারা গেছে এটা তো আমি বুঝতেছি না, মা বলার পরে না হয় বুঝতে পারবো। এটা কিন্তু আর এভাবে আমরা লিখি না সাধারণত, মারা গেছে এটাই বড় কথা, মারা গেছে। আইইউডি যদি 28 সপ্তাহ পরে পেটের ভিতরে মারা যায়, সেক্ষেত্রে আপনি আইইউডি লিখে দিতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো এই বাচ্চা পৃথিবীতে মৃত অবস্থায় আসছে। ইন্ট্রা ইউটেরাইন ডেথ, ইন্ট্রা মানে ভিতরে, মানে যারা ভিতরেই সে মারা গেছে, সে পৃথিবীতে আসেই। ইন্ট্রা ইউটেরাইন ডেথ, আমি একটু পরে আবার প্যারা দিব, এখন না, এখন এটা শেষ, আমি পরেরটাই যাব, ক্লাসের শেষে আবার গ্রাভিটা প্যারা নিয়ে আসবো। হ্যাঁ, তখন দেখি মনে থাকে কিনা। প্যারাগ্রাভিটি না কোনো কনফিউশন আছে? তাহলে এইটা যদি আমি লিখে দিই, এর অনেক, তাহলে পূর্ববর্তী সমস্ত ইতিহাস আমার জানা হয়ে গেল। একটা মহিলার যদি আপনি দেখেন যে 3 + 5 - 2 মনে করেন, ঠিক আছে, তাহলে এটা দেখে আপনার চক্ষু চরক গাছ হয়ে যাবে না? 5টা অ্যাবর্শন হয়েছে একটা মহিলার, 2টা বাচ্চা মারা গেছে, এই মহিলা কি কোনো সাধারণ মহিলা? একে আপনার কিন্তু সাধারণভাবে হ্যান্ডেল করলে হবে না। একটা মহিলার এমনি এমনি 5টা অ্যাবর্শন হয় না, বা এমনি এমনি 2টো বাচ্চা মারা যায় না, তার কিন্তু কোনো সমস্যা আছে। এই জন্য হিস্ট্রিটা দেখা দরকার। এইটা দেখে আমি বুঝতে পারবো যে এই মহিলাকে আমার কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এই মহিলার ব্যাড অবস্ট্রাকটিভ হিস্ট্রি আছে, এই মহিলার বাচ্চা থাকে না, বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা মারা যায়, এর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে। যখনই আপনি প্রেসক্রিপশনটা দেখবেন বা আগের হিস্ট্রি দেখবেন, তখনই আপনার মাথায় নক করতে হবে। এটা রাখার উদ্দেশ্য কিন্তু এইটা, হিস্ট্রি আপনি বুঝতে পারবেন। যার এরকম প্যারা, এর মতো কিন্তু এ না, এইটা হচ্ছে আপনাকে পার্থক্য করতে হবে। কোন মাকে আপনি বেশি অ্যাটেনশন দিবেন, কোন মাকে বেশি কাউন্সিলিং দেবে, কোন মাকে হায়ার সেন্টারে পাঠাতে হবে, সেটাও কিন্তু এই প্যারা দেখে ডিপেন্ড সব। ওই যে মানে ভায়াবেল এজ পার হওয়ার পরে আইইউডি এবং হয়ে মারা যাওয়া দুইটাই, ঠিক আছে। অ্যাবর্শন না যেগুলো, এইগুলো সোজা কথা, যেগুলো অ্যাবর্শন না সবগুলো এখানে যাবে। অ্যাবর্শন হলে প্লাসে, অ্যাবর্শনের বাইরে যা নষ্ট হবে সব মাইনাস। এরপরে যেটা নিতে হবে, পূর্ববর্তী কোনো রোগ থাকলে, এটাও ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা, যক্ষা, ক্যান্সার, এই রোগ ইম্পর্ট্যান্ট। কারণ কি, পরিবারে যদি কারো প্রেশার বেশি থাকে, মানে হাইপার টেনশনের রোগী থাকে, পরিবারে যদি কেউ ডায়াবেটিসের রোগী থাকে, তাদের কিন্তু এই ঝামেলাগুলো হয়। হয়তো কোনোদিনও তার প্রেশার ছিল না, গর্ভধারণ করার পর প্রেশার বেড়ে গেছে, কোনোদিনও তার ডায়াবেটিস ছিল না, প্রেগনেন্ট হওয়ার পরে ডায়াবেটিস ধরা পড়ছে, এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে। এরপরে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, মাসিকের তারিখ, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এইটা ছাড়া মাকে চেক আপ করতে আসার বলতে, কিন্তু এখন কথা হচ্ছে মাসিকের তারিখটা সবাই বলতে পারে না, হয় কি এক ক্লাস আছে হিসাবই রাখে না, ও হচ্ছে যাচ্ছে, আর কিছু কিছু বলে হচ্ছে বাংলা মাস, তখন হয়ে যায় আরও বিপদ, তখন ক্যালেন্ডার খুলে বসতে হয়। আমরা বাংলা মাস তো হিসাব রাখি না আসলে, কিন্তু ওই গ্রামের দিকে মহিলারা বিশেষ করে ওই ওদের ধান টানের ব্যাপার স্যাপার আছে, ওরা আবার বাংলা মাস খুব চমৎকার হিসাব রাখে। এখন আমাকে হুট করে দিতে বলে আমার 15ই অঘ্রাণ শেষ মাসে হয়েছিল, বের করতে গেলে তো আমার অবস্থা খারাপ। সে তো চট করে বলে দিবে আজকে ধরেন শ্রাবণ বা
ভাদ্র মাসের এত তারিখ হুট করে বলে দিবে, আমার তো মাথা ঘুরে যাবে। ঠিক আছে, এই জন্য তারা কিন্তু বাংলা অনেক সময় মনে রাখে। এটাও একটা বিপজ্জনক, কারণ বাংলা সবসময় আমাদের মাথায় থাকে না। আমি তো একটাই ভালো বুঝি, সেটা হচ্ছে ওই 14 এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ, এইটুকু শুধু জানি, আর তো কিছু জানি না। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। ওই মানে কাছাকাছি হলো ওইটা দিয়ে আমি মিলাই। ধরেন বৈশাখের আশেপাশে আছে এদিকে চৈত্র, এদিকে জ্যৈষ্ঠ, এই দুটো মাস হলে তাও 1 মাস চোখ বিয়োগ করে টেরে মিলানো থাকে। তাই মাঝামাঝি 6 মাস 7 মাসে যে যদি পড়ে আর মিলাতে পারি না, খুব বিপদ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, চেষ্টা করতে হবে ইংরেজি বলার, কারণ আমাদের সচরাচর কিন্তু ইংরেজিতে হয়। আমরা নর্মাল সব কিছু কাউন্ট করি কিন্তু ইংরেজি মাসে। তো ভালো হয় যদি মায়েদের কাছ থেকে জানা যায়, আর না হলে যদি ক্যালেন্ডার রাখতে পারেন খুব ভালো। ম্যাক্সিমাম ক্যালেন্ডারেই কিন্তু বাংলা ইংরেজি একসাথে দেওয়া থাকে, তো ওই ক্যালেন্ডার মিলালে খুব সহজ হয়ে যাবে। এখন আপনি হিসাবটা সে বাংলা মাস হোক কিংবা ইংরেজি মাস হোক, তারিখ তো সে একটা বলবে, যারা বলতে পারে, আর কিছু আছে বলতে পারে না। অনেক মাই আমি দেখছি বলতে পারে না, সেক্ষেত্রে আপনার আল্ট্রাসাউন্ডের উপরে ডিপেন্ড করতে হবে কিংবা পরীক্ষা নিরীক্ষার উপর ডিপেন্ড করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা লাগবেই। শেষ মাসিকের তারিখ, শেষ মাসিকের তারিখ, এই একটা জিনিস। আর এইটা দিয়ে হিসাব করতে হবে প্রসবের মানে ডেলিভারির, হ্যাঁ, সম্ভাব্যতা। আমি বাংলায় লিখি, বাঙালি মানুষ, এরপরে আমি ইংরেজি করব। হ্যাঁ, এটাকে বলা হয় সংক্ষেপে LMP, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আর এটাকে সংক্ষেপে বলা হয় EDD, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। শেষ মাসিকের তারিখ এবং এখন এইটা যদি সে বলতে পারে, এইটা বলতে পারলে এইটা আমি হিসাব করতে পারবো খুব সহজে। কিন্তু কথা হচ্ছে এটা বলতে হবে তাকে। একটা মা বলল তার LMP হচ্ছে 12 মার্চ 2021। ভাগ্যক্রমে সে ইংরেজি বলতে পারছে, 12 মার্চ 2021 সে বলতে পারছে। এইটা তার শেষ মাসিকের তারিখ। শেষ মাসিকের তারিখ আসলে কি? কবে মাসিক শুরু হয়েছিল অথবা শেষ হয়েছে। অনেকে এটা ঠিকমতো বলতে পারেন, শুধু ওই পিরিয়ডটাতে তাদের মাসিক হয়েছিল এটা সে বলতে পারে। ঠিক আছে, এটা হলো কবেটা শুরু হয়েছিল, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ঠিক আছে, এইটা থেকে আমরা হিসাব করব তার কবে সম্ভাব্য ডেলিভারি হতে পারে। সম্ভাব্য তারিখটা আমরা হিসাব করব, কীভাবে হিসাব করবে সেইটা দেখে মনে রাখবেন। দিনের সাথে 7 যোগ করতে হবে, মাসের সাথে 9 যোগ করতে হবে। কি বললাম? এখানে 12 হচ্ছে দিন, 9 হচ্ছে মাস, 21 হচ্ছে বছর। দিনের সাথে 7 যোগ করতে হবে, মাসের সাথে 9 যোগ। এখন লিখে রাখেন স্পষ্ট করে। LMP থেকে EDD বের করার নিয়ম হচ্ছে দিনের সাথে 7 যোগ করতে হবে, মাসের সাথে 9 যোগ করতে হবে। তাহলে আপনারাই বলেন, 12 আর 7 কত? 19। 3 মাস আছে, 3 আর 9 কত? 12। আর 2000। কথা বোঝা গেল? দিনের সাথে 7 যোগ, মাসের সাথে 9 যোগ, সাল তো 2021। তাহলে তার 19 ডিসেম্বর 2021 হচ্ছে তার ডেলিভারির সম্ভাব্য তারিখ। আমরা তাকে সেই হিসেবে কাউন্সিলিং করব, সেই হিসেবে প্রিপারেশন রাখবো, সব কিছু আমরা 19 ডিসেম্বর হিসেবে কাউন্ট করব। এটা যে ভুল হয় না তা না, ম্যাক্সিমাম মারা এই ডেটটা খুব কনফিডেন্টলি বলে, কিন্তু ভুল বলে আমার ওই তারিখে মাসিক হয়েছে, আসলে কিছুই হয়নি। আল্ট্রাসাউন্ড করতে দিবেন, দেখবেন আশেপাশেও নেই, ধারে কাছেও নেই। ঠিক আছে, কারণ হয়তো পিল খেত কিংবা তার। আর সবচেয়ে বেশি সমস্যা হয় ওই মহিলাদের যাদের পিরিয়ড অনিয়মিত, 1 মাস হয়তো 2 মাস হয় না, 2 মাস হয়তো 3 মাসের কোনো খবর নেই, তারা তো বোঝেই না কবে থেকে বন্ধ। যার নর্মালি 2 মাস 3 মাস মাসিক বন্ধ থাকে, সে কি আসলে বুঝতে পারবে কোন মাসে তার প্রেগনেন্সি হয়েছে? তো বুঝবেই না। সে তো হিসাব করবে 3 মাস আগে, আমার 3 মাস আগে মাসিক বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে প্রেগনেন্সি শেষে কত মাস।
তো এই 2 মাস 3 মাসের গ্যাপ হিসাবে কোনো মিল নেই, এরকম কিন্তু ঝামেলায় পড়তে হবে। ঠিক আছে, কিন্তু আমরা তাহলে সহজটা হিসাব করি, সহজে আমরা যেটা বুঝতে পারি। এখন এইটা হলো একদম সহজ সস্তা হিসাব দিলাম, কিছু পেঁচালে হিসাব আছে। পেঁচালে হিসাব কেমন? যদি মাস চেঞ্জ হয়ে যায় আর বছর চেঞ্জ হয়ে যায় তখন পড়তে হয় বিপদে। যেমন ধরেন আমি যদি এই তারিখটাই এমন লিখি, এক এক করে কঠিন করি, সব একবারে কঠিন করে দিলে বিপদ হয়ে যাবে, অল্প অল্প কঠিন করি। হ্যাঁ, এটা হলো প্রথমে মাস চেঞ্জ হবে, এই জন্য এটা দিলাম। মনে রাখবেন 23-এর পরে গেলেই ঝামেলা আছে। 23 তারিখের পরে যেই যাবে, কোনো এলএমপি যদি 23-এর পরে হয় তাহলে বুঝবেন আপনার মাস চেঞ্জ করতে হবে, কারণ 7 যোগ করলেই 30-এর পরে চলে যাবে। ম্যাক্সিমাম টাইমে এটা হবে। হ্যাঁ, এই জন্য 25-এর আগ পর্যন্ত মনে মনে চিন্তা করবেন ডেলিভারি মানে এলএমপি যেন 25 তারিখের আগে হয় নাহলে কিন্তু এইসব করতে ঝামেলা হবে। কিন্তু যদি বলে থাকে যে 23 তারিখের পরে, তাহলে কিন্তু বিপদ আছে। যেমন 25-এর সাথে 7 যোগ করলে কত হয়? 32। কারণ তারিখ তো 32 লিখলে মায়ের একটাও আপনার ভিতরে বাইরে পড়বে না। 32 তার মানে কি এটা এই মাসে নাই, তাহলে এই মাস ধরেন আমি ধরেন কোন মাসে না, আবার তাহলে এটা 32 লিখলাম, 32 লিখলাম, আমার 32 এটা হবে না, তারপর আমি ধরার জন্য লিখলাম 2 এর সাথে 11 যোগ করলে কত হবে? 11 না, সরি 9 11 যোগ করবো, কেন 9 যোগ করবো 11 হবে। 32 11 2021। ঠিক আছে, 32 11 2021, তাহলে নভেম্বরের 32 তারিখ। এখন নভেম্বরের তো 32 তারিখ নেই, নভেম্বরের হায়েস্ট তারিখ কোনটা? 30। তাহলে এখানে যদি আমি 30 লিখি, নভেম্বরের 30, তাহলে 8-2 কোথায় দিতে হবে আমার? পরের মাস। ঠিক তো, পরের মাস কি মাস? আমি শেষ করি আগে, আমি শেষ করি। 32 তো হবে না, আমার নভেম্বর মাস, তাহলে 32 হওয়ার সুযোগ নেই, আছে 30। 30 লিখলাম, বাকি 2 আমার কোন মাসে দিতে হবে? নভেম্বরের 30 তো হয়ে গেছে, আর তো নভেম্বরের বাকি নাই, ডেট বাকি আছে কোথায়? ডিসেম্বরে। ডিসেম্বরে কয় দিন যোগ করব? 2 দিন। এইটা কোন মাস হয়ে গেল? ডিসেম্বরে চলে গেল। কয় দিন গেল ডিসেম্বরে? 2 দিন। এই হচ্ছে হিসাব। যে 2 দিন বা যা বাকি থাকবে, 2 দিন 3 দিন 4 দিন, সেইটা পরের মাসে দিয়ে দিব, আর মাসটা পরের মাস করে দিব। কথা বোঝা গেছে? এটা কিন্তু পেশালো হিসাব, কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় মানে যেটা রাখবেন যে 23 তারিখের পরে গেলে আপনাকে মাস চেঞ্জ করতে হবে, এটা মাথায় রাখবেন। 28 দিন হিসাব করবা, 30-এর জায়গায় 28 হিসাব করলেই হয়ে গেল, কিন্তু মাস তো চেঞ্জ হবে। মাস চেঞ্জ হবে। এইবার আসেন যদি বছর চেঞ্জ হয়, বছর কখন চেঞ্জ হবে? 9 যোগ করতে হবে। মার্চের পরে যদি কোনো ডেট পড়ে, যে এলএমপি মার্চের পরে 3-এর পরে, তাহলেই ধরা খাইছেন। ঠিক আছে, 3-এর পরে 4 হলেই 4 আর 3 12, 4 আর 3 4 আর 9 হচ্ছে 13 মাস তো আর নাই। ঠিক আছে, তাহলে আমরা ওইটা একটু দেখি কি করতে হবে। এইটা তাহলে একটু সহজ করে দিন, নাহলে আবার ঝামেলা বাঁধবে না। এইটা 20, এইটা করে দিলাম 5। 20 মে 2021, তাহলে দিনের সাথে কত যোগ করব? 27। 20-এর সাথে 7 যোগ করলে 27 হয়। মাসের সাথে কত যোগ করব? 9। তাহলে 5 5 আর 9 কত? 14। 2021 হলো। এটা কোনো তারিখ হয়েছে? হয় না। এখানে আমি হায়েস্ট কত লিখতে পারবো? 12। ডিসেম্বর। ডিসেম্বরের পরেও এখনো কয় মাস হাতে আছে? 2 মাস। 14 জায়গা 12 করে দিছি, আরও 2 মাস আমার হাতে আছে। ডিসেম্বরের পরের 2 মাস কি মাস হবে? জানুয়ারি ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, এটা কোন মাসের ফেব্রুয়ারি?
মানে কোন বছরের ফেব্রুয়ারি? পরের বছরের ফেব্রুয়ারি কিন্তু, কারণ আপনার যে বছর মেতে মাসিক হয়েছে তার 3 মাস আগে তো ডেলিভারি হতে পারে না, তাই না? এই জন্য এইটা কেটে ওই মাসের মতোই ডেট একটা চেঞ্জ করে দিই। এটা হলো মাস চেঞ্জ। কথা বোঝা গেছে? এইভাবে কিন্তু এলএমপি আর ইডিডি হিসাব করতে হবে। তাহলে আমি একটা আপনাকে দেই, আপনারা করেন। একবারে কঠিনটাই দিলাম, না কোনো রাগ ঢাক নেই, করেন এটা বসে বসে, সবাই করেন। এলএমপি বলল 27 জুন 2021, এক মা এসে আপনাকে বলল। আগে বলেন না, আগে বলেন না, আপনারা লিখে রাখেন, আমি সবার কাছেই শুনবো। সবার হয়ে গেলে আমি দেখি, ভুল হতেই পারে, প্রথম দিকে একটু হিসাবে গরমিল হবে, ভুল হবে, এটা কোনো ব্যাপার না। এগুলো কিন্তু খুব ঝটপট করতে হবে। এখন রোগী বসায় যদি আপনি ক্যালকুলেটর চাপা শুরু করেন তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, রোগী রেখে কিন্তু ক্যালকুলেটর চাপা যাবে না, আস্তে আস্তে হয়ে যাবে। আমি কিন্তু দেখে দেখি হিসাব করে ফেলছি, এগুলো করতে করতে অভ্যাস হবে। আপনি যদি ফেলে রাখেন তাহলে কিন্তু আর কোনোদিন হবে না। যত চর্চা করবেন, আপনি নিজে বাসায় যে একটা ডেট আন্দাজে বসাবেন, যেটা মনে হয় চট করে সেটা লিখে রাখবেন, তার ইডি ডিবেট করবেন, এরকম করে। আপনি বলেন তো, যা হয়েছে সেটা বলেন, আমি এখানে লিখব। 4/4/2022। ভেরি গুড। একই আপনার কত? এইটা যেটা হয়েছে সেটা বলবেন। হয়নি, আপনি কি পারছেন? আচ্ছা, 4/4/2022। দেখেন 27-এর সাথে কত যোগ করব? 27-এর সাথে কত? 34। 6-এর সাথে কত যোগ করব? 9। 6 আর 9 15। 2021 থাকে। আমি মাস আর বছর দুটাই চেঞ্জ করাইছি, এজন্য একটু কঠিন হতে পারে, হতেই পারে। 34 তো নাই, আছে কত? 30 অথবা 31। যেহেতু ফেব্রুয়ারি মাসে কোনো সম্পর্ক নেই, 28-29-এর কথা আমরা বাদই দিলাম। হয় 30, না হয় 31, হয় 30, না হয় 31। এখন কথা হচ্ছে আমরা মাসটা কোন মাসে যাচ্ছি। মাস আছে 15 মাস তো আবার নাই, 15 মাস তো নাই, 15 মাস নাই, তাহলে এখানে 12 যদি দেই, ডিসেম্বরের পরে আরও 3 মাস, তাহলে কোন মাস যায়? মার্চ মাস। ঠিক তো? মার্চ মাস কয় দিনে হয়? তাহলে আপনাকে এখানে 31 হিসাব করতে হবে। আমার কথা শেষ করি আমি, আগে বুঝেন, আগে ভুলটা কোথায় হয়েছে খেয়াল করেন। আমার সবগুলো দেখতে হবে, মাস বছর দিন সব দেখতে হবে। 1-2 দিনে হিসাব নিকাশে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার তো ঠিকটা শিখতে হবে, শিখতে হবে ঠিকটা। এরপরে আপনি 3-এর জায়গায় 4 লিখেন, 4-এর জায়গায় 5 লিখেন, একদিনের জন্য এমন আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আমাকে ঠিকটা শিখতে হবে। তাহলে আমি যখন এখানে 30 করব, কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে বছর আসতেছে, মাস আসতেছে মার্চ মাস, পরের বছর মার্চ মাস আসতেছে, ঠিক আছে? মার্চ মাস বেঁধে গেছে, এখানে 34 আছে।
2022, যেহেতু পরের বছর চলে গেছে। মার্চ মাসের সাল হচ্ছে, মার্চ মাসের দিন হচ্ছে কয়টা? 31। তাহলে 31 যদি আমি মার্চ থেকে বাদ দিই তাহলে হাতে থাকে কয় দিন? 3 দিন। এবং মার্চ মাসের 3 দিন আমি কাকে দিয়ে দিব? এপ্রিলকে দিয়ে দিব। 3, 4। আপনারা যথেষ্ট ভালো করছেন, শুধু মার্চের 31, 30টা আপনাদের গোলায় গেছে, যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই বললাম যে এখানে 4-এর জায়গা 3 দিলে এমন আহামরি কোনো ক্ষতি নাই, কিন্তু আমরা ঠিকটা শিখলাম। ঠিক আছে, মাসের হিসাবটা ভেবে করতে হবে। কারণ এটা যদি ফেব্রুয়ারি হতো মনে করেন, তাহলে কিন্তু 3 দিনের এক পাশে 31-এর জায়গা 28 হতো। 3 দিন গরমিল কিন্তু অনেক গরমিল, 3 দিন তো মার্চি করা যায়। আমি বলতেছি যে আমার দিনের হিসাবটা কেন ইম্পর্টেন্ট, সঠিকটা কেন শেখা দরকার। এটা যদি ফেব্রুয়ারি মাসে বাধ্য, তাহলে আপনার কিন্তু 28 হিসাব করা লাগতো, তাহলে 3 দিনের গ্যাপ কিন্তু, হ্যাঁ 3 দিনের এদিক ওদিক হতো, সেটাও তো আবার একটা বড় ব্যাপার। হ্যাঁ, এই জন্য আর কি। তো ঠিকই আছে, আপনাদের সবই ঠিক আছে, শুধু আপনারা 31-এর জায়গায় 30 হিসাব করছেন, এই হচ্ছে আপনাদের সমস্যা। এমনি ঠিক আছে। এবার কি বোঝা গেছে একটু? আগে সহজটা বাসায় যেটা করবেন, 20 দিয়ে বসাবেন, 3 দিয়ে বসাবেন, তারপরে হচ্ছে 25, 27 দিয়ে বসাবেন, এরপরে হচ্ছে এরকম বসাবেন। এটা সহজ, এটা আরেকটু কঠিন, এটা আরও কঠিন। এইভাবে সিরিয়ালে বসাবেন, তাহলে দেখবেন আপনারা সহজ থেকে কঠিনের দিকে যেতে পারবেন। কারণ এটাই হচ্ছে কোনো চেঞ্জ লাগবে না, এটাই মাস চেঞ্জ হবে, এটাই বছর চেঞ্জ হবে এবং মাসও চেঞ্জ হবে। ঠিক আছে, এই জটিলটাই তো এখানে দিছিলাম। এইটা আর এটা তো সেম জিনিস, এটা করতে গেলে এইটার মতোই বাঁধবে না। ঠিক আছে, বাসায় যে এই 3টা প্র্যাকটিস করবেন, সহজ, একটু কঠিন, বেশি কঠিন। তাহলে এটা হবে 3, 4। গেল এ। তাহলে দেখেন এখানে সব থেকে মাইল হিস্ট্রির মধ্যে আমি 2টা জিনিস ইম্পর্টেন্ট বলছি, একটা হচ্ছে প্যারাগ্রাভিটা আর একটা হচ্ছে এলএমপিডিডি। এই 2টা জানার পরে আপনি নাম যদিও ঠিকমতো লিখতে হবে, নাম উল্টে গেলে তো আর কোনো কথা নেই, নাম ঠিকমতো লিখবেন। হ্যাঁ, আর হচ্ছে এই হিসাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো হিসাব করতে না পারলে গর্ভবতী রোগী দেখা উচিত না। ঠিক আছে, কারণ এগুলো ঝামেলা আছে। আপনি নিজে হিসাব করবেন না, আপনি আল্ট্রাসাউন্ড দিয়ে বসে থাকবেন যে সনোলজিস্ট ঠিক করে দেবে কবে ডেটে, আমি ওইটার তারিখটা লিখবো, তা হবে না। কিন্তু আগে আপনার লিখতে হবে, যদি মা এই তারিখটা আপনাকে বলতে পারে। আর না বলতে পারলে আপনার কিছু করার নেই, কী করবেন। খুব ঝামেলার জিনিস, ঝামেলার জিনিস মনে করেন। আমি বললাম না, ম্যাক্সিমাম মায়েরা, আমি তো দেখি বা রোগীদের দেখে, ম্যাক্সিমাম মায়েরা বিশেষ করে উপজেলা লেভেলে বা গ্রামের দিকে তারা মাসিকের তারিখ বলতে পারে না। তাদেরকে আপনি কি করবেন? বললেও ভুল বলবে, উল্টাপাল্টা বলবে। যারা বলতে পারে না তারাও একই কেস। তাহলে এদেরকে কি করতে হবে? এদেরকে অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এইখানে যে ব্যাপারটা ঘটে, ধরেন আমার হিসাবে এলএমপি আসছে 3 এপ্রিল 2022, আপনি আল্ট্রাসাউন্ড করতে যেয়ে দেখলেন এর ডেলিভারি ডেট আসছে 4/6/2022, 2 মাসের গ্যাপ। তাহলে এখন কী করবেন? এখানে 2টা জিনিস, এক হচ্ছে ওই মা হয় তারিখ ভুল করছে, না হলে বাচ্চার গ্রোথ কম। কারণ আল্ট্রাসাউন্ডে বাচ্চার ডেট কিন্তু সে বাচ্চার গ্রোথ হিসেবে, বাচ্চা যত বড় ডেলিভারি তত আগাবে, বাচ্চা যত ছোট ডেলিভারি ডেট তত পিছাবে। আপনার দেখা যাচ্ছে একবার আল্ট্রাসাউন্ড করলেন, প্রথম আল্ট্রাসাউন্ড করলেন, তারিখ আসলো মনে করেন এইটা, 30 সপ্তাহের পরে একদম শেষের দিকে আল্ট্রাসাউন্ড করলেন, তারিখ আসলো যে দেখেন 1 মাস পিছিয়ে গেছে। এটাতে আমি কি বুঝবো? যে বাচ্চা যতটা গ্রোথ হওয়া দরকার ছিল ততটা সে হয়নি। আল্ট্রাসাউন্ড দেখাই দিচ্ছে ডেট এখনও বাকি আছে। তো এইটা নিয়ে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডে যেটা বোঝা যায় সেটা হচ্ছে বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা। বাচ্চার গ্রোথ যদি ঠিক মতো থাকে তাহলে অবশ্যই এলএমপির সাথে আপনার ডেট মিলবে। আর বাচ্চার গ্রোথে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু ডেট কখনই আপনি মিলাতে পারবেন না। এটা নিয়ে এজন্য আল্ট্রাসাউন্ড ডেটগুলো কিন্তু হয় একদমই বাচ্চার গ্রোথের উপরে ডিপেন্ড। অ্যাকচুয়াল ডেট কিন্তু আপনি আল্ট্রাসাউন্ডে পাবেন না। আল্ট্রাসাউন্ড ডেট আল্ট্রাসাউন্ড করতে দেওয়া হয় বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, বাচ্চার পজিশন কেমন আছে, বাচ্চার ওজন কেমন আছে, পানি, এইগুলো দেখার জন্য। আর একান্ত যাদের ডেট নিয়ে ঝামেলা আছে তাদের ডেট দেখার জন্য। কিন্তু আল্ট্রাসাউন্ডে আমরা সবসময় যেটা নিষেধ করি যে ডেট নিয়ে আল্ট্রাসাউন্ডে মাথা ঘামানো যাবে না। আল্ট্রাসাউন্ড ডেটের কোনো ভরসা নেই। আজকে করবেন একরকম, 3 মাস পরে করবেন আরেক রকম।
না আজকে করলে কালকে এরকম এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না, কিন্তু যে সিকোয়েন্সে আপনার যাওয়ার কথা দেখবেন আল্ট্রাসাউন্ডতে আপনি 5টা আল্ট্রাসাউন্ড রাখবেন এক মায়ের, দেখবেন 5টার ডেট 5 রকম, হয়তো 1 সপ্তাহ 15 দিন এদিক ওদিক, কিন্তু 5টা ডেট 5 রকম। কীভাবে আসলে? এটা কি ডাক্তার বানাইছে নিজে? তা কিন্তু না, মেশিনে যা আপনি সেট দিবেন ও ঠিক সেই রিপোর্টটা আপনাকে দেবে। এই জন্য আল্ট্রাসাউন্ড একটা মেশিনারি জিনিস, এটার উপর পুরোপুরি ভরসা করা যায় না। হ্যাঁ, এটা দিয়ে কী বোঝা যায়? বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, পানি ঠিক আছে কিনা, ওজন কতটা, ফুল কোথায় আছে, এইসব জিনিসগুলো আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা বুঝতে পারি। কিন্তু বাচ্চার ডেথ মানে কবে ডেলিভারি হবে এটা কিন্তু আল্ট্রাসাউন্ডের উপর পুরোপুরি আমরা ভরসা করতে, এটা কিন্তু রোগীদের বুঝাই দিতে হবে। রোগীরা এসেই বলে কি আমি তো আইসি ডেট জানতে, এবার আল্ট্রাসাউন্ড থেকে ডেট জানা যায় নাকি? আবার একদিনে ধরেন 3 মাসে একটা আল্ট্রাসাউন্ড করছে, সেখানে দেওয়া ছিল 7 আগস্ট 2021, পরের আল্ট্রাসাউন্ড 8 আগস্ট 2021, এই হাউকাউ শুরু হয়ে যায়। একদিন পিছায় গেল কেন? ঠিক আছে, আমি যে 1 মাস পিছাই নিয়ে, এই তো আপনার ভাগ্য, একদিন পিছাইছে। ঠিক আছে, এটা আসলে রোগীরা বোঝে না, এই জন্য কী জন্য আল্ট্রাসাউন্ড করতে হবে এটা রোগীকে বুঝাই দিলে ভালো হয়, তারা যেয়ে বুঝতে পারে। এরপরে হচ্ছে আপনার কি কি জানতে হবে, দেখেন তার পেশা জানতে হবে। একটা যদি কর্মজীবী মা হয়, সে কতটা সাবধান থাকতে হবে, কি কি কাজ সে করতে পারবে, কি কি কাজ একটা মা সাংসারিক কাজ করে, সাধারণত আমাদের মহিলারা যেটা করে, কাঠ কাটে, পানি টানে, গরুর খাবার টানে, তাই না, তারপরে কুয়া থেকে পানি তোলে। একটা গর্ভবতী মাকে কিন্তু এইসব কাজ থেকে বিরত রাখে, টিউবওয়েল চাপে, এই যে ভারী কাজগুলো তাদেরকে কিন্তু নিষেধ করতে হবে। একটা কর্মজীবী মা যে হয়তো কোনো কারখানায় কাজ করে, তার একটা ভারী কাজের দরকার বা অতিরিক্ত শব্দ, তার বিশ্রামের প্রয়োজন, এই জিনিসগুলো যখন পাবে না তখন তাদেরকে এগুলো বলতে হবে। ঠিক আছে, স্বাভাবিক কাজকর্ম করা যাবে, কিন্তু ভারী কাজগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই গেল আমাদের হিস্ট্রি, রোগীর কাছ থেকে আমরা কী কী জেনে নিব। এরপর হচ্ছে আমরা কি কি পরীক্ষা করব রোগীর। পরীক্ষা মানে শারীরিক পরীক্ষা। প্রথম হচ্ছে উচ্চতা এবং ওজন, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ওজনটা দেখতে হবে। কোনো রোগীর আপনার ওজন দেখার দরকার নেই, আপনি 2টা রোগীর ওজন কখনো বাদ দিবেন না, এক হচ্ছে বাচ্চা রোগী আর এক হচ্ছে গর্ভবতী নারী। এই 2 জনের ওজন দেওয়া যেন কখন আপনার যে চেম্বার থাকবে বা আপনার বাসায় যদি কখনো আপনি রোগীদেরকে ডাকেন, এই 2টা জিনিস যখন করবেন, রোগীরা 2টা জিনিসে খুব ইমপ্রেসড হয়, আপনাকে খুব ভালো ডাক্তার মনে করবে বা ভালো মানে মনে করবে। এক হচ্ছে প্রেশার মাপলে, আরেক হচ্ছে ওজন মাপলে। প্রেশারটা কিন্তু নর্মালি আমরা সবাই মাপি, ওজনটা কিন্তু সহজে কেউ মাপি না। কিন্তু ওজন মাপার মেশিন যদি আপনি, একটা মেশিনের দাম কত, 1200 থেকে, ডিজিটালগুলো 1200 থেকে 1500 টাকা হাইয়েস্ট। এই যদি মেশিন আপনি একটা দোকানে রাখেন না, রোগীরা একদম যেই বলবে যে ওখানে না ওজনও মাপে, হ্যাঁ, একদম আপনার প্রচার হয়ে যাবে নিমিষের মধ্যে। তো কোনো রোগীর আপনার ওজন না মাপলে আপনি 2টা রোগীর ওজন কখনো বাদ দিবেন না। এক হচ্ছে বাচ্চা রোগী আসলে, কারণ বাচ্চাদের ডোজ ঠিক করতে হয় ওজন দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে গর্ভবতী নারী। এক মহিলার আপনি প্রথম ভিজিটে মনে করেন আপনার কাছে 5 মাসে আসলো, তখন ওজন পেলেন 50 কেজি। এরপরে 8 মাসে আসলো বা 7 মাসে আসলো, তখন ওজন পেলেন 54 কেজি। তার মানে আপনি তাকে বলতে পারবেন যে না আপনার, কারণ বাচ্চা বড় হচ্ছে এই জন্য, কিন্তু আপনি দেখলেন 50 কেজি, 3 মাস পরে এসেও 50 কেজি। তার মানে কি মা কাবু হয়ে গেছে? তার থেকে বড় কথা হচ্ছে বাচ্চার গ্রোথ হয় নাই। সাধারণত 4 কেজি বা একই ওজন থাকা মানে আমি কাবু হয়ে যাচ্ছি তা কিন্তু না, বাচ্চার ওজন বাড়ার কথা, তখন তো তার বাচ্চার ওজন বাড়ার কথা, সে বাচ্চার ওজন বাড়ে। ঠিক আছে, এটা কিন্তু তখন বোঝা যাবে। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। এই জন্য গর্ভবতী মায়েদের ওজন অবশ্যই অবশ্যই দিতে হবে। এরপরে প্রেশার দেখব, পালস দেখব, টেম্পারেচার দেখব, এগুলো জন্ডিস দেখব। ইডিমা খুব ইম্পর্টেন্ট, পায়ে পানি জমে, অনেক মায়েদের কমন কমপ্লেন, বিশেষ করে শেষের দিকে, প্রথম দিকে সাধারণত জমে না, শেষের দিকে কিন্তু পায়ে পানি জমে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং বেশি পানি জমে গেলে সেটা কিন্তু ভয়ের কারণ। এই জন্য ইডিমা দেখতে হবে। ইডিমা দেখা তো চেনেন, ওই যে পায়ে চাপ দিয়ে যেটা দেখে পা হাত বসে যায় কিনা, এইটা দেখতে হবে। বাচ্চার হৃদস্পন্দন, অনেক সময় পেটের উপর থেকে যারা এক্সপার্ট তারা বুঝতে পারে, স্থিত বসালে বাচ্চার হৃদস্পন্দন বোঝা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরীক্ষার মধ্যে আনবো।
একটা মায়ের। সে পেটের পরে স্পেশাল দল বাচ্চা এটাই তো আমরা করি। আর ব্লাড প্রেশার খুব ইম্পর্টেন্ট। প্রেশার সাধারণত কমতে পারে, কমা নিয়ে এত টেনশন নাই, বেশি থাকলে কিন্তু খুব টেনশনের। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ল্যাবরেটরি পরীক্ষা। পরীক্ষায় আমরা কী কী পরীক্ষা নিরীক্ষা করতে দিব, ঠিক আছে? কী কী পরীক্ষা নিরীক্ষা করতে দিব এখানে সবগুলো নাই, আমি একটু লিস্টটা দিয়ে দিই। একটা গর্ভবতী মায়ের রুটিন চেক আপ, একদম চোখ বন্ধ করে এগুলো আপনাকে দিতে হবে। এখানে যে কটা আছে এগুলো করবেন, তারপরেও আমি এক্সট্রাগুলো লিখে দিই। 1, হিমোগ্লোবিন পার্সেন্টেজ। 2, HbS-Ag। 3, VDRL। 4, blood grouping and RH typing। 5, urine for RME। 6, RBS। 7, উপরের 6টা মাস্ট। আল্ট্রাসাউন্ড করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই। ঠিক আছে। ইউরিন ফর RME, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিন। ইউরিন ফর RME। তাহলে একটা মা আমার কাছে আসলে আমি প্রথমে তার হিস্ট্রি নিব, তার সাথে কথা বলবো, তার সব কিছু জেনে নিব। 2 নম্বরে তাকে শারীরিকভাবে পরীক্ষা করব, কী কী দেখতে হবে সেটা বললাম। আর 3 নম্বরে হচ্ছে তাকে ইনভেস্টিগেশনে পাঠাবো, ল্যাবরেটরিতে পাঠাবো। ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাম এই সবাইকে জিজ্ঞাসা করবেন, সবাই আল্ট্রাসাউন্ড বলবে 1 নম্বরে। প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড হচ্ছে 1 নম্বর পরীক্ষা। আসলে প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ডের কোনো দরকারই নেই। আল্ট্রাসাউন্ড অপশনাল, শেষে পারলে করাবেন, না পারলে নাই, কোনো দরকার নেই। কী করবেন আল্ট্রাসাউন্ড? ঠিক আছে। খুব ভালো মেশিন হলে 12 সপ্তাহে বোঝা যায়, তার মানে 3 মাস। কারো কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যা পড়ালাম, তাহলে আপনারা বাসায় যেয়ে কী করবেন বলেন তো? LMP-EDD হিসাব করবেন, প্যারাগ্রাভিটা হিসাব করবেন বসে বসে। আপনার নিজের যদি বাচ্চা কাচ্চা থাকে, আপনার ওয়াইফের প্যারা হিসাব করবেন বসে বসে। ঠিক আছে। ওয়াইফকে জিজ্ঞাসা করবেন তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল, সে আপনাকে একটা তারিখ বলবেন, সেটা দিয়ে একটা EDD হিসাব করবেন। এরকম অভ্যাস হয়ে যাবে। সেটা বললাম, এটা করার উদ্দেশ্য কি? যখন আপনি প্রেসক্রিপশন নিয়ে বসবেন তখন কিন্তু আর খাতা কলম ক্যালকুলেটর নিয়ে খোলা যাবে না, তখন কিন্তু মুখে মুখে হিসাব করতে হবে। আপনি যদি এক্সপার্ট না হন তখন তো রোগী বলবো আমার জন্য ক্যালকুলেটর বের করছে কেন, এই আবার কি? ঠিক আছে না? আবার ভালোও বলতে পারে যে মেশিনে রোগী দেখে, ভালোও তো হতে পারে। হ্যাঁ, অনেক সময় EDD পাওয়ার পর অনেক মহিলা প্রশ্ন করে যে আমার ছেলে হবে না মেয়ে হবে, কি বলে? ছেলে হবে কি মেয়ে হবে এটা তো আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায়। আল্ট্রাসাউন্ড ছাড়া তো আপনি বলতে পারবেন না। আল্ট্রাসাউন্ড ছাড়া তো বোঝা মানে বলার কোনো উপায় নেই। আল্ট্রাসাউন্ড করে আপনি বলতে পারবেন, আপনার জন্য তো বলা অসম্ভব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, একটা কোশ্চেনই।